সাম্প্রতিক খবর অনুযায়ী ইসরায়েল ইরানের একটি পারমাণবিক সাইটে আকস্মিক ও সুপরিকল্পিত সামরিক অভিযান চালিয়েছে। এই হামলার ফলে অঞ্চলে উত্তেজনার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ইরানের পক্ষ থেকে প্রতিশোধের আশঙ্কাও বয়ে চলেছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক ক্ষেত্র, বিশেষ করে তেল বাজারে গুরুতর প্রভাব ফেলতে পারে। বিভিন্ন সংবাদ সংস্থা যেমন ডয়েচে ভেলে, ওয়ান ইন্ডিয়া এবং বিবিসি বাংলা দ্বারা প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে যে এই হামলাটি কূটনৈতিকভাবে তীব্র পরিস্থিতির সূচনা করেছে। আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিশ্ব শক্তি সতর্কতা অবলম্বন করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কূটনৈতিক ফলাফল বিশ্ব রাজনীতিতে নতুন চাল প্রদানের সম্ভাবনা রাখে। এই ধরনের সামরিক পদক্ষেপের পেছনে দীর্ঘদিন থেকে চলা কূটনৈতিক দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা জড়িত থাকলেও বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব বিস্তার করার সম্ভাবনা বহন করছে। ইতিহাসের ধারায় এমন উদাহরণ রয়েছে যেখানে এক দেশের সামরিক কার্যক্রম সমগ্র অঞ্চলের কূটনীতিকে পরিবর্তিত করে দিয়েছে। ভবিষ্যতে এই আক্রমণ সম্পর্কিত আরো তথ্য ও বিশ্লেষণের জন্য আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির আপডেট অনুসরণ করা জরুরি। আপনি যদি এই ঘটনা ও এর সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে আরো জানতে চান, তাহলে নতুন কূটনৈতিক সমাধানের সম্ভাবনা, সামরিক কৌশল ও আন্তর্জাতিক অর্থনীতি ও নিরাপত্তার উপর এর প্রভাব নিয়ে আলোচনা করা যেতে পারে। ইতিহাস, ভূ রাজনীতি ও সামরিক কৌশলের সংমিশ্রণে এই ইস্যুটি বিশ্লেষণ করা যেতে পারে, যা আপনাকেও বিনোদিত ও চিন্তাশীল করতে পারে। ছায়া যুদ্ধ কি শুরু হয়ে গেল? ছায়া যুদ্ধ বলতে কি বোঝায়? ছায়া যুদ্ধ এমন এক প্রকার যুদ্ধ বা সংঘাতকে বোঝানো হয় যেখানে সরাসরি সামরিক লড়াইয়ের পরিবর্তে পরোক্ষ গোপন অপারেশন, গুপ্তচর ভিত্তি, সাইবার হামলা, অর্থনৈতিক চাপ এবং প্রোপাগান্ডার মতো অসামরিক কৌশল ব্যবহৃত হয়। এই ধরনের যুদ্ধ সাধারণত তখন অনুষ্ঠিত হয় যখন মূল শক্তিগুলি সরাসরি হাতে হাত রেখে লড়াই করতে চান না, বরং গোপনে বা পরোক্ষভাবে একে অপরের প্রভাব ও ক্ষমতা দুর্বল করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, ঠান্ডা যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা গুপ্তচর ভিত্তিক তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রোপাগান্ডা কার্যক্রম এগুলি ছায়া যুদ্ধের রূপ ধারণ করেছিল। এমন সংঘাতে সরকারি বিবৃতিতে সরাসরি যুদ্ধ ঘোষণা না করেও নানা ধরনের গোপন অপারেশনের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তার করা হয়। ফলে সীমান্ত রেখা ও সরাসরি সামরিক সংঘর্ষ ছাড়াই এক শক্তি অন্য শক্তির প্রভাব ও ক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করে, যা দীর্ঘমেয়াদী অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করে। এই প্রক্রিয়া কেবল সামরিক ও কৌশলগত দিক থেকে নয়, বরং তথ্য, অর্থনীতি ও সামাজিক মনোভাবের ক্ষেত্রেও এক নতুন ধরনের সংঘাতের সূচনা করে, যেখানে দৃশ্যমান যুদ্ধের আওয়াজ থেকে শব্দহীন গোপনীয় দুর্বলতা প্রতিফলিত হয়। ভারতের দৃষ্টিভঙ্গি ইরান যুদ্ধ সম্পর্কে। ভারতের সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে সুরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও হলেও ভারতের দীর্ঘমেয়াদী নীতি সর্বদা কূটনৈতিক স্বায়ত্তশাসন এবং নিরপেক্ষতার দিকে ঝুঁকিপূর্ণ। ঐতিহাসিকভাবে ভারত এমন পরিস্থিতিতে সাধারণত সরাসরি কোনো পক্ষের পক্ষপাতিত্ব জানান না, কারণ এটি তার বৃহত্তর আঞ্চলিক এবং বৈশ্বিক স্বার্থ সুরক্ষায় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবু ক্রমাগত দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং প্রযুক্তিগত চুক্তির প্রেক্ষিতে ভারতের কঠোরভাবে ইসরায়েলের নিরাপত্তা আশ্বাসকে মূল্যায়ন করা যেতে পারে। তবে এর পাশাপাশি ইরানের সাথে তার বিজ্ঞান ও বাণিজ্যিক সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের দৃষ্টিভঙ্গি। পাকিস্তানের কূটনীতি ঐতিহাসিকভাবে মুসলিম বিশ্বে নিজের অবস্থান স্থানীয় এবং বৈশ্বিক শক্তির বিরুদ্ধে একটি আইডিওলজিক্যাল ভিত্তির উপর নির্মিত। পাকিস্তান প্রায়শই সেই সমস্ত ঘটনার প্রতি সমালোচনামূলক অবস্থান নিয়ে থাকে যেখানে ইসলামিক দেশের অধিকার ও মর্যাদা স্পর্শ করে। এই পরিস্থিতিতে পাকিস্তান ইসরায়েলের আক্রমণকে নিন্দামূলক রীতিতে তুলে ধরতে পারে এবং ইরানের নেদান প্রতিবাদ এবং প্রতিশ্রুতির পক্ষে বক্তব্য রাখতে পারে। তবে পাকিস্তান সরাসরি সামরিকভাবে বা জড়িতভাবে একটি পক্ষের সমর্থনে এগোতে চায় না, কারণ এ ধরনের উত্তেজনা তার নিজস্ব ও আঞ্চলিক নিরাপত্তা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। ফলস্বরূপ পাকিস্তানের প্রতিক্রিয়া হতে পারে কূটনৈতিক রাস্তায় উচ্চারণকৃত নিন্দা, আন্তর্জাতিক স্তরে অভিযোগ তোলা এবং কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে উত্তেজনা প্রশমন করা। দ্বিপাক্ষিক অবস্থান ও পরিণতি। উভয় দেশই সরাসরি সংঘাতে প্রবেশ করতে চাইবে না, বরং তারা আন্তর্জাতিক মঞ্চে সতর্কতা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাবে। অন্যদিকে দুদেশের নিজ নিজ আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ, উদাহরণস্বরূপ ভারত, সে তার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি বিশ্ব পরিস্থিতিকে বিবেচনা করে একটি ব্যাপক বিতরণমূলক কূটনৈতিক নীতি অবলম্বন করবে। পাকিস্তান সে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষিতে তার বক্তব্য প্রকাশ করতে পারে, তবে সরাসরি সামরিকভাবে কোনো পক্ষে ঝুঁকি নিতে সম্মত হবে না। আরো জানতে চাইলে আপনি জানতে পারেন কিভাবে এই ধরনের দ্বিপাক্ষিক কূটনৈতিক নীতি ও ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে প্রভাব ফেলতে পারে এবং কিভাবে আন্তর্জাতিক শক্তিগুলো পরস্পরের সম্পর্ক ও সমন্বয় একটি জটিল ভূরাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে সমন্বয় সাধন করে। ইসরায়েলের এই সামরিক আক্রমণ কেবল অল্পমেয়াদী নয়, বরং দীর্ঘমেয়াদী প্রভাবও ফেলতে পারে, যা বিশ্ব জুড়ে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কাঠামোকে প্রভাবিত করবে। কূটনৈতিক প্রভাব। এই আক্রমণটি আন্তর্জাতিক কূটনীতিতে এক উল্লেখযোগ্য চোলা মহলের উল্লেখ করতে পারে, যার ফলে দেশের নিজেদের নিরাপত্তা নীতিমালা পুনর্বিবেচনা করবে। ভবিষ্যতে আরো কঠোর প্রতিরোধমূলক কূটনীতি, বিশেষ করে সেই সমস্ত দেশের মধ্যে যারা মধ্যপ্রাচ্যে সংযুক্ত, তা দেখা যেতে পারে। পাশাপাশি বৃহত্তর ও আন্তর্জাতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তি সংলাপকে নতুন করে সংগঠিত করার প্রয়োজনীয়তা তুলে ধরবে। অর্থনৈতিক প্রভাব। সামরিক উদ্বেগ ও ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা বিশ্ববাজারে বিশেষ করে তেল এবং অন্যান্য কাঁচামালের মূল্যমানকে প্রভাবিত করতে পারে। বিনিয়োগকারীদের মনোভাব অনিশ্চয়তার মাঝে পরিবর্তিত হতে শুরু করবে, যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এমনকি আশঙ্কাজনক সামরিক ক্রিয়াকলাপের কারণে কিছু দেশ তাদের অর্থনৈতিক কৌশল ও বাণিজ্য নীতিতে মৌলিক পরিবর্তন আনতে বাধ্য হতে পারে। আঞ্চলিক সামরিক দ্বন্দ্ব ও নিরাপত্তা।
আক্রমণের ফলে ইরান, ইসরায়েল এবং তাদের সহযোগী দেশগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত প্রতিশোধের আশঙ্কা বেড়ে যেতে পারে। এই অবস্থায় সামরিক বাজেট বৃদ্ধি বাহ্যিক সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা সংস্কারের দিকে ইঙ্গিত বহন করে। বহিষ্ঠ শক্তিগুলি এই সংঘাতকে প্রতিরোধে বা অন্যদিকে উত্তেজনা বাড়াতে নিজ নিজ কৌশল অবলম্বন করতে পারে, যার ফলস্বরূপ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পাল্টে যেতে পারে। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও প্রতিরোধ। এই ধরনের আক্রমণ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রতি এক নতুন আলোচনার সূচনা করতে পারে। অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা এ বিষয়ে নতুন করে নজর দিতে শুরু করবে, যাতে পরমাণু অস্ত্র বিস্তারকে নিয়ন্ত্রণে রাখা যায়। ফলস্বরূপ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের পরমাণু অস্ত্র প্রতিরোধ নিয়ন্ত্রণে আরো কঠোর নীতি ও চুক্তির দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূরাজনৈতিক পুনর্গঠন। এই আক্রমণ কেবল সাময়িক উত্তেজনার কারণ নয়, বরং দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে মৌলিক পরিবর্তন আনতে পারে। অঞ্চলের প্রকাশ্য গোপন রাজনীতির মধ্যে ভারসাম্য নষ্ট হলে নতুন সহযোগিতা, অ্যালায়েন্স বা প্রতিদ্বন্দ্বিতা উঠে আসতে পারে। ফলে সামরিক ও কূটনৈতিকভাবে অঞ্চলটি আরো বিভাজিত হতে পারে বা অন্যদিকে সম্পর্ক পুনর্নির্মাণের নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারে। এই প্রভাবগুলি একত্রে দেখা গেলে বোঝা যায় যে ইরানের পরমাণু সাইটে এই আক্রমণ শুধুমাত্র সামরিক দিক থেকে নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি, অর্থনীতি, সামরিক কৌশল ও সামাজিক মানসিকতাকেও এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এই পরিবর্তনগুলিকে শীতল করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা, কূটনৈতিক আলোচনাগুলি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার পুনর্গঠন অত্যন্ত জরুরি। আরো আলোচনার বিষয় হতে পারে কিভাবে এই ঘটনাটি পরমাণু চুক্তি ও নিরাপত্তার নতুন নীতিমালা প্রণয়নে প্রভাব ফেলতে পারে, কিংবা ভবিষ্যতে সামরিক কৌশল ও কূটনৈতিক সমঝোতাটা কি ধরনের ধার ধারণ করবে। পরমাণু নিয়ন্ত্রণ চুক্তি ও নিরাপত্তা নীতিমালার ক্ষেত্রে এমন একটি আক্রমণ একদিকে বর্তমান ব্যবস্থাপনার দুর্বলতা প্রকাশ করে, অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও মৌলিক পুনর্বিবেচনার আহ্বান জানায়। এই ঘটনার ফলে বিদ্যমান চুক্তিগুলোর কার্যকারিতা, যেমন পরমাণু অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ, এনপিটি বা ইরান ইসরায়েল সম্পর্কিত চুক্তি পুনরায় মূল্যায়ন এবং সম্ভবত আরো কড়া নিয়মাবলী প্রণয়ন করার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। পরমাণু নিরীক্ষণ ও স্বচ্ছতা। এমন ঘটনা সংশ্লিষ্ট দেশগুলির জন্য একটি অনুরোধ হতে পারে যে তাদের কারখানা এবং সংরক্ষিত পরমাণু উপকরণগুলোর নিরাপত্তা নিশ্চিতে আরো স্বচ্ছতা এবং নিয়মিত নিরীক্ষা নিশ্চিত করা হোক। আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলি যেমন আইএনএ অনবরত তাদের নিরীক্ষা পদ্ধতি পুনরায় পরীক্ষা করে আরো কঠোর ও সুনির্দিষ্ট মানদণ্ড চালু করতে পারে। ফলে চুক্তিগত বাধ্যবাধকতা গুলোর বাস্তবায়ন এবং নিরীক্ষণ ক্ষেত্রে নতুন মানসিকতা ও কৌশল স্থাপন করতে পারে। নতুন নিরাপত্তা নীতিমালা ও কৌশলগত প্রতিক্রিয়া। আক্রমণের ফলে শুধু নিরীক্ষা ব্যবস্থার পুনর্গঠনই নয়, বরং দুর্বল স্থাপনার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। দেশ ভিত্তিক এবং আন্তঃসীমান্ত সুরক্ষা নীতিমালায় যেমন সাইবার নিরাপত্তা, শারীরিক অবকাশ সুরক্ষা ও রিয়েল টাইম নজরদারি ব্যবস্থা ব্যাপক পরিবর্তন আনতে প্রভাব পড়তে পারে। পাশাপাশি সামরিক ও কূটনৈতিক স্তরে এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে নতুন নিরাপত্তার দলে সমন্বয় ও তথ্য বিনিময়ের চাহিদা বেড়ে যেতে পারে। ভূরাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া। এই আক্রমণ ভৌগোলিক ও কূটনৈতিকভাবে উদ্বেগ সৃষ্টি করে, যা পরমাণু নিয়ন্ত্রণ চুক্তি ও নিরাপত্তা নীতিমালার পুনর্নিবেদন ও সংশোধনের প্রক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে। দেশসমূহ যখন নিজেদের মধ্যে বিশ্বাসের অভাব অনুভব করে, তখন তারা নিজ নিজ নিরাপত্তার নীতিমালা কড়া করে নেয়ার পাশাপাশি নতুন আন্তর্জাতিক সমঝোতা ও সহযোগিতা কাঠামো প্রণয়ন করার চেষ্টা করবে। এর ফলে পরমাণু অস্ত্র ও সংক্রান্ত প্রযুক্তির নিয়ন্ত্রণের জন্য নতুন বা পরিবর্ধিত চুক্তি ও নিরাপত্তা নীতিমালা গঠনের সম্ভাবনা থাকে। দীর্ঘমেয়াদী প্রভাব ও সম্ভাব্য প্রতিক্রিয়া। দীর্ঘমেয়াদে এই ঘটনার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় পরমাণু নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। রাষ্ট্রসমূহ তাদের পরমাণু নিরাপত্তা ব্যবস্থার উপর আরও বিনিয়োগ করতে পারে। সহকর্মিতামূলক নিরীক্ষা ও তথ্য ভাগাভাগির মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারে। একই সাথে নিয়মিত আপডেটেড প্রযুক্তি ও সাইবার সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং নতুন নিরাপত্তা প্রোটোকল গঠন জরুরি হয়ে উঠবে। তবে এতে আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাস পুনঃ শুরু করার প্রক্রিয়াটিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন, যাতে আক্রমণমূলক পদক্ষেপ নয়, বরং প্রতিরোধমূলক ও কূটনৈতিক সমাধানের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করা যায়। এইভাবে ইরানের পরমাণু সাইটে আক্রমণ কেবল সাময়িক উত্তেজনা সৃষ্টি করে না, বরং পরমাণু নিয়ন্ত্রণ চুক্তি ও নিরাপত্তার নীতিমালার পুনর্বিবেচনা, আধুনিকীকরণ ও বাহ্যিক চাপে আরও কঠোর ব্যবস্থার সূচনা করতে পারে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার প্রভাব কিভাবে কার্যকর হবে তা আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার প্রযুক্তিগত উন্নয়ন এবং সমন্বয়মূলক নিরাপত্তা নীতির উপর নির্ভর করবে। আর আলোচনা করা যেতে পারে কিভাবে এই পরিবর্তনগুলি বৈশ্বিক নিরাপত্তা কাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতাকে প্রভাবিত করতে পারে। নতুন প্রযুক্তিগত উদ্ভাবনী ধারণা কিভাবে সাইবার ও শারীরিক নিরাপত্তাকে একত্রিত করে সুরক্ষিত করবে এবং কিভাবে পূর্ব অভিজ্ঞতার আলোকে স্বচ্ছতা ও নিরীক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্পন্ন করা যায়। আক্রমণের ফলে বিশ্বব্যাপী নিরাপত্তা কৌশল, অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণ পদ্ধতি পুনর্বিবেচনার প্রয়োজন অনুভব করতে বাধ্য করছে। মানসম্পন্ন নিরীক্ষণ ও স্বচ্ছতার দাবিকে আরো জ্বলে উঠাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর যেমন আইএনএ ও জাতিসংঘের ভূমিকা গুরুত্ব সহকারে সংজ্ঞায়িত হতে পারে। এভাবেই একক রাষ্ট্রের বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সমন্বিত বহুমুখী নিরাপত্তা নীতিমালা গ্রহণে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার গুরুত্ব বৃদ্ধি পাবে। এই পরিস্থিতি আন্তর্জাতিক সহযোগিতাকে আরো নিবিড় করে তুলতে পারে, কারণ পরিবর্তিত নিরাপত্তা নীতিমালা বাস্তবায়নের জন্য তথ্য বিনিময়, রিয়েল টাইম গোয়েন্দা ভাগাভাগি এবং উন্নত সাইবার সুরক্ষা ব্যবস্থা অপরিহার্য হয়ে উঠবে। রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে এক ধরনের বৈশ্বিক প্রতিরোধ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে উৎসাহিত হতে পারে, যেন তারা নতুন ধরনের আক্রমণ ও ঝুঁকি মোকাবেলায় একসাথে প্রতিরোধমূলক নীতি ও চুক্তি সৃষ্টি করতে পারে। এতে বহিরাগত ঝুঁকি কমানোর পাশাপাশি আগাম সতর্কতা ও ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে। পরবর্তী প্রভাব হিসেবে অর্থনৈতিক ও সামরিক দৃষ্টিকোণে নতুন রূপান্তরের সম্ভাবনা তৈরি হতে পারে। বিনিয়োগকারীরা ও আন্তর্জাতিক বাজারগুলি এই ধরনের ভূ রাজনৈতিক ও অস্থিতিশীলতার প্রভাব বুঝে নিজেদের কৌশল পরিবর্তনের চেষ্টা করবে। পাশাপাশি রাষ্ট্রগুলো অভ্যন্তরীণ ও বহিস্থ সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রযুক্তি ও নিরীক্ষণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়াবে। ফলস্বরূপ একটি সমন্বিত আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর প্রয়োজন আরও স্পষ্ট হয়ে উঠবে, যা দীর্ঘমেয়াদে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখতে পারে।